মার্কিন মাটি থেকে ভারতের বিভাজনের এক নতুন ও বিস্ফোরক পরিকল্পনা প্রকাশ্যে এসেছে, যা নয়াদিল্লির ক্ষমতাসীন করিডোরে গভীর উদ্বেগ ও অস্থিরতার জন্ম দিয়েছে। খালিস্তানি নেতা গুরুপদ বন্ত সিং পান্নুর নামে এক ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্র থেকে তার কার্যক্রম পরিচালনা করেন, সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে। এই মানচিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি বন রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে, যার নামকরণ করা হয়েছে ট্রাম্প ল্যান্ড। পান্নুনের এই মানচিত্র শুধু একটি রাজনৈতিক দাবি নয়, বরং এটি এক গভীর কৌশলগত পদক্ষেপ, যার পেছনে রয়েছে ধর্মীয় অধিকার ও আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণ। তার প্রস্তাবিত ট্রাম্প ল্যান্ড রাষ্ট্রটি গঠিত হবে আসাম, মেঘালয়ের বৃহৎ অংশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ড নিয়ে। একই সাথে এই মানচিত্রে ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখিয়ে ভারতের সার্বভৌমত্বের ওপর আরও একটি গভীর আঘাত হানা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই মোদী সরকারের অন্দরে এক ধরনের অনির্দিষ্ট আতঙ্ক কাজ করছে, যার প্রতিফলন ঘটেছে ভারতীয় গণমাধ্যমগুলোর শিরোনামে। তারা একযোগে এই ঘটনাকে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর একটি সরাসরি ও মারাত্মক আঘাত হিসেবে বর্ণনা করতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এই নতুন রাষ্ট্রের নামকরণ করা হলো ট্রাম্প ল্যান্ড? পান্নুন এর পেছনে যে যুক্তি তুলে ধরেছেন তা একদিকে যেমন আবেগঘন, অন্যদিকে তেমনই কূটনৈতিকভাবে তীক্ষ্ণ। তিনি দাবি করেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। তার অভিযোগ, ভারতের বিভিন্ন প্রান্তে হিন্দু চরমপন্থীরা খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে হামলা চালাচ্ছে এবং তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে। তিনি বিশেষ করে বড়দিনের সময় গির্জাগুলোতে হামলার ঘটনাগুলোকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন এবং সরাসরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার যুক্তি, ভারতের দীর্ঘ সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন চলছে তা বন্ধ করতে আমেরিকার হস্তক্ষেপ অপরিহার্য। তিনি মনে করেন, উত্তর পূর্ব ভারতের খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলগুলোকে ভারতের শাসন থেকে মুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করাই একমাত্র সমাধান, আর সেই সমাধানে আমেরিকার সমর্থন পাওয়ার লক্ষ্যেই তিনি প্রস্তাবিত রাষ্ট্রটির নাম ডোনাল্ড ট্রাম্পের নামে উৎসর্গ করেছেন। এই দাবির পেছনে যে হাতিয়ারটি সবচেয়ে বেশি কাজে লাগানো হচ্ছে তা হলো উত্তর পূর্ব ভারতের ডেমোগ্রাফিক বাস্তবতা। সরাসরি পরিসংখ্যান বলছে, এই অঞ্চলের রাজ্যগুলোতে খ্রিস্টান জনসংখ্যার হার অন্য যে কোনো অঞ্চলের তুলনায় অনেক বেশি। নাগাল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় 68% মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী। মিজোরামে এই হার প্রায় 87% এবং মেঘালয়ে প্রায় 75%। এছাড়া ত্রিপুরা ও মণিপুরেও উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান জনগোষ্ঠীর বসবাস রয়েছে। পান্নুন এই ধর্মীয় পরিসংখ্যানকে সামনে রেখে যে যুক্তি তৈরি করেছেন তা হলো, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে এই রাজ্যগুলোর খ্রিস্টানরা কখনোই তাদের পূর্ণ স্বাধীনতা এবং ধর্মীয় নিরাপত্তা অর্জন করতে পারবে না। তার এই প্রচারণাকে আমেরিকার নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি সুসংগঠিত প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে ভারতের ওপর কূটনৈতিক চাপ তৈরি করা সম্ভব হয়। দিল্লির জন্য সবচেয়ে বড় ভয় হলো, যদি আমেরিকার কোনো প্রভাবশালী গোষ্ঠী এই দাবিকে সমর্থন করে বসে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল হাতছাড়া হওয়ার একটি বাস্তব ঝুঁকি তৈরি হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একটি নতুন দিকে মোড় নিয়েছে। হিন্দুস্তান টাইমসের মতো প্রভাবশালী মাধ্যম পান্নুনকে একজন জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে এবং দাবি করছে যে তিনি শুধুমাত্র একা নন, এই পরিকল্পনার পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক শক্তি কাজ করছে। আর এই বিবর্তনের মধ্যে তারা বারবার বাংলাদেশকে টেনে আনার চেষ্টা করছে। তাদের দাবি, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র আন্দোলনের কিছু নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনায় ইন্ধন যোগাচ্ছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে হাসনাত আবদুল্লাহ এবং ওসমান হাদির মতো ব্যক্তিদের নাম উল্লেখ করে বলা হয়েছে যে তারা অতীতে ভারতের এই অঞ্চলগুলোকে স্বাধীন করার ডাক দিয়েছিলেন। এমনকি ওসমান হাদির
মৃত্যুর পর পান্নুন বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে। তবে এটাও স্পষ্ট যে ভারতীয় মিডিয়া মূলত তাদের নিজেদের অভ্যন্তরীণ অস্থিরতা ও ব্যর্থতা ঢাকতে বাংলাদেশের ওপর দায় চাপানোর এক নোংরা খেলায় মেতেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান সবসময়ই প্রতিবেশী দেশের প্রতি সম্মানজনক এবং স্থিতিশীলতার পক্ষে। বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার চট্টগ্রাম থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত একটি মানবিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিল, যার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ মানবিক রোহিঙ্গা শরণার্থী এবং যুদ্ধ কবলিত মানুষের কাছে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু ভারতীয় মিডিয়া এই মানবিক প্রস্তাবটিকেও একটি রাজনৈতিক ও সামরিক ষড়যন্ত্র হিসেবে প্রচার করছে। তাদের দাবি, এই করিডোরের আড়ালে উত্তর পূর্ব ভারতে অশান্তি ছড়ানোর নীল নকশা করা হচ্ছে, অথচ এর পেছনে বাস্তব প্রমাণ তারা দাখিল করতে পারেনি। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর ভয়ে তারা বাংলাদেশের প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিতর্কিত দাবিকেও ভিত্তি করে ভারতীয় মিডিয়া বড় গল্প সাজিয়েছে। তিনি বলেছিলেন যে আমেরিকা বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি গড়তে চায়। ভারতীয় মিডিয়া এই দাবিকে কাজে লাগিয়ে বলছে আমেরিকার মূল লক্ষ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলো, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি বিশাল খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। তারা ডক্টর ইউনূসের মানবিক করিডোরের প্রস্তাবকেও সেই বৃহত্তর ছকেরই একটি অংশ বলে দাবি করছে। এমনকি কক্সবাজারে মার্কিন সেনাদের উপস্থিতির মতো ভিত্তিহীন গুজবও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে, যা আসলে ভারতের একতরফা প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়। এই সব কিছুর মধ্যেই পান্নুর মানচিত্র প্রকাশ এবং আমেরিকার সমর্থন চাওয়ার বিষয়টি ভারতের গোয়েন্দা সংস্থার এবং আইবির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দিল্লি ভালো করেই জানে আমেরিকার মাটিতে বসে পান্নুন যখন এই ধরনের মানচিত্র প্রকাশ করেন, তখন তার পেছনে গভীর কোনো কূটনৈতিক সমীকরণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমেরিকা সবসময়ই দক্ষিণ এশিয়ার তাদের প্রভাব বজায় রাখতে চায় এবং এই পরিস্থিতি তাদের জন্য একটি সুযোগ হতে পারে। মোদি সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে, কারণ তারা একদিকে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারছে না, অন্যদিকে নিজেদের দেশের অখণ্ডতা রক্ষা করতে হিমশিম খাচ্ছে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ইস্যুটি এখন চরম উত্তাপ ছড়াচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, মোদি কেন আমেরিকার ওপর চাপ সৃষ্টি করতে পারছেন না যাতে পান্নুনের মতো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই নয়াদিল্লির রাজনৈতিক মহল এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।